রায়হান, কথা ম্যাম আসসালামু আলাইকুম। কথা শোনা যায়? জি ম্যাম, শোনা যায়। কি অবস্থা পরীক্ষা? ম্যাম ভালোই মোটামুটি। তোমরা প্রথম সময় কে কে যোগ দিচ্ছ নতুন? লিখন, হারুন, কথা শোনা যায়? জি ম্যাম, কথা শোনা যায়। জি ম্যাম, শোনা যায়। আজকে আমরা পড়বো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট হচ্ছে কমার্শিয়াল ট্রানজাকশন অথবা মনিটারি যে কাগজগুলো ইউজ করা হয়। কমার্শিয়াল ট্রানজাকশন কি? যেমন ব্যাংকের লেনদেন, তারপরে হচ্ছে মনিটারি জিনিস কি, ব্যাংকের যে টাকা পয়সা বা বিজনেসের যে টাকা পয়সা গুলো ট্রানজাকশন হয় যে কাগজগুলোর মাধ্যমে। with different types of negotiable instrument। প্রথমটা হচ্ছে প্রমিসরি নোট। প্রমিসরি নোট হচ্ছে একজন আরেকজনের থেকে ধরো কিছু ধার নিল, এখন সেটা কিভাবে ধার নিল এই ইনস্ট্রুমেন্ট ইন ব্রিটেন undertakes to pay certain amount of money in order to certain to the bearer on instrument। সেটা হচ্ছে ধরো সঞ্জিদা লিখনের থেকে 500 টাকা নিচ্ছে, ঠিক আছে? তাহলে সঞ্জিদা লিখনকে একটা প্রমিসরি নোট কিভাবে লিখবে, যে আমি সামনের মাসের 5 তারিখে লিখন আমি এই মাসের 5 তারিখে 500 টাকা নিয়েছি, আমি সামনের মাসের 5 তারিখে লিখনের নিকট 500 টাকা আমি হস্তান্তর করব বা দিব, ঠিক আছে? অথবা কি আমি প্রতিজ্ঞা করতেছি। এই যে লেখাগুলো, এখানে কোনো কন্ডিশন থাকা যাবে না, সিম্পল ভাষা লিখতে হবে। যদি সঞ্জিদা বলতো যে যদি আমি ব্যবসায় লাভ করতে পারি তাহলে আমি সামনের মাসের 5 তারিখে লিখনকে 500 টাকা দিব, এই কোনো কন্ডিশন থাকা যাবে না। টাকা নিচে সিম্পল ভাবে লিখে কি দিতে হবে। এখন দেখো প্রমিসরি নোটটা কিভাবে হচ্ছে বানাবা, কি কি থাকতে হবে। দ্য ইনস্ট্রুমেন্ট মাস্ট বি ইন রাইটিং, অবশ্যই কি লিখিত হতে হবে। দ্য ইনস্ট্রুমেন্ট মাস্ট বি সাইন বাই দ্য মেকার অফ ইট, যে ওই চিঠিটা বানাবে, কাগজটা বানাবে, তাকে কি বলে? মেকার। মেকারের অবশ্যই কি সাইন থাকতে হবে। দ্য ইনস্ট্রুমেন্ট মাস্ট কন্টেন এ প্রমিস টু পে, প্রমিস টু পে কথাটা লিখতে হবে। প্রমিস টু পে বাংলা কি? প্রতিজ্ঞা। দ্য প্রমিস টু পে মাস্ট বি আনকন্ডিশনাল, কোনো ধরনের কোনো কন্ডিশন থাকা যাবে না। দ্য মেকার অফ the maker of the instrument must be certain and definite। তোমাদের এখানে কি লেখা দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। The maker of the instrument must be certain and definite। যে কাগজটা বানাবে তাকে তো মেকার বলে। মেকারের নামটা হচ্ছে একদম সুনির্দিষ্ট আকারে কি লেখা থাকতে হবে। এ প্রমিসরি নোট মাস্ট বি স্ট্যাম্প। স্ট্যাম্প বলতে কি বোঝো বলো তো? কোনো কিছুর স্ট্যাম্প বলতে কি বুঝছো? স্ট্যাম্প
কোনো কিছুর স্ট্যাম্প বলতে কি বুঝছো? আমার কথা শোনা যাচ্ছে না? জি ম্যাম। তাহলে বলো কোনো কিছুর স্ট্যাম্প বলতে কি বুঝছো? ম্যাডাম একটা চুক্তি করা। নাম বলি 5 টাকা 2 টাকা 10 টাকার স্ট্যাম্প কিনতে পাওয়া যায় না? জি ম্যাম। হ্যাঁ, মাস্ট বি স্ট্যাম্প নোটের কি থাকতে হবে। The sum of the money to be paid must be certain. কত টাকা দিবে সেই টাকাটার অ্যামাউন্ট এক্সাক্ট লিখতে হবে। যেমন 500 টাকা 2 পয়সা, তাহলে 500 টাকা 2 পয়সায় লিখতে হবে, প্রায় 500 টাকা লিখলে হবে না। ঠিক আছে? The payment must be in legal form. পেমেন্টটা অবশ্যই লিগ্যাল ফর্মে হতে হবে। The payment must be payable to a definite person according to his order. চিঠি ওই কাগজটাতে যার নাম লেখা থাকবে টাকাটা ওই ওই নির্দিষ্ট ব্যক্তিকে প্রদান করতে হবে। ঠিক আছে? এখন আসো বিল অফ এক্সচেঞ্জ। বলতো বিল অফ এক্সচেঞ্জ কি? বিল অফ এক্সচেঞ্জ কি? লিখন বিল অফ এক্সচেঞ্জ কি? ম্যাম জানি না। রায়হান, কোনো কিছু বিনিময় বা এরকম কিছু। রায়হান তুমি কি চাকরি করো? জি ম্যাম। চাকরি করো? জি ম্যাম। বলো, তারপর আমি বলতেছি। আরেকটা উদাহরণ দিব, এই জন্য জিজ্ঞেস করতেছি। কোনো কিছু বিনিময় যে ইয়ে করা হয় এটাই। এক্সচেঞ্জটা হচ্ছে কোন জায়গায় কিনতে গেলে বা বড় বড় দোকানে কোনো কিছু কিনতে গেলে একটা মেমো করে না, মেমো? জি ম্যাম। হ্যাঁ, মেমো করে না, মেমো করে বিল লেখে না? ওই মেমোতে দোকানে যে লিখে ওনার নাম থাকে, যার নামে বিল করে ওনার নাম থাকে, তারপরে কি ডেট টেট লেখা থাকে। ঠিক আছে? এই জি ম্যাম। বিলটা রেখেই তো সে টাকা পয়সা নেবে বা কোনো কিছু করবে। ঠিক আছে? এই বিলটার নাম হচ্ছে কি? বিল অফ এক্সচেঞ্জ। কি বলছি বুঝছো? জি ম্যাম। এখন দেখো, যে বিলটা বানাবে তাকে কি বলে? ড্রয়ার বলে, যে বিলটা বানাবে। হ্যাঁ, যে পার্সনের নামে বিল বানাবে তাকে কি বলে? বুঝছো? আর ইনস্ট্রুমেন্ট, এখন স্পেসিফিক এলিমেন্টস গুলা কি কি? তার ইনস্ট্রুমেন্ট মাস্ট বি ইন রাইটিং, অবশ্যই লিখিত হতে হবে। দ্য ইনস্ট্রুমেন্ট মাস্ট বি সাইন বাই দ্য ড্রয়ার, অবশ্যই যে ব্যক্তি বানাচ্ছে তার সাইন থাকতে হবে। The instrument must contain in order to pay which is must be unconditional, কোনো কন্ডিশন থাকা যাবে না, কবে দিতে হবে সেটা এক্সাক্ট টাইমটা লিখে দিতে হবে। The drawer doing pay must be certain and definite person, drawer doing কি? অবশ্যই আলাদা আলাদা পার্সন হতে হবে। The amount of money to be paid must be certain, কত টাকা প্রদান করবে সেটার এক্সাক্ট অ্যামাউন্ট লিখে দিতে হবে। The payment must be in legal form, legal form হতে হবে। The money must be payable to a definite person according to his order, ওই বিলে যার নাম লেখা থাকতে হবে টাকাটা সেই পাবে। এখন আসে চেক। চেক কি বলো? চেক চেক কি বলো?
ম্যাম চেক হচ্ছে নথি। কারণ চেক ইয়া কি জি ম্যাম। জানি বলে চেক কি? আমি কথাটা বুঝিনি। চেক চেক চেক। চেক হুম। চেক বলতে ম্যাম আমরা ওইটাকে বুঝি যখন একটা বিল আমরা দিতে যাব তখন দেখা গেছে আমাদের ক্যাশের পরিবর্তে যে এক্সচেঞ্জ, হ্যাঁ, একটা এটা একটা মাধ্যম লিখিত আকারে দেওয়া হয়। কোথায় ইউজ হয়? ব্যাংকে ম্যাম। ঠিক আছে। দেখো চেকের করতে গেলে এসেনশিয়াল elements আছে তাহলে যে a check must fulfill all the essential requirement of a bill exchange. এটাকে বিল অফ এক্সচেঞ্জ পাইছে না? বিল অফ এক্সচেঞ্জের সকল ধরনের রিকোয়ারমেন্ট কি চেকের মধ্যে থাকতে হবে। A check may be payable to the bearer in either case it payable on demand. চেকটা কি অবশ্যই যার নামে করা হবে তার নাম লিখে থাকতে হবে বেয়ারার বলে। The banker must pay it presented to him. যার কাছে বা যার জন্য চেকটা তৈরি করা হবে তার নাম অবশ্যই পুরো লিখে থাকতে হবে। Notes may be written entirely by hand. Bill হাতে লিখে, however, banks provide their customer with printed check from which are filled with up and signed by the drawer. এখন আবার আগে কি আমরা হাতে চেক লিখতাম না? এখন পে অর্ডার করতে গেলে কি হাতে চেক লিখে? তাহলে একটু দেখি। আমরা বিভিন্ন জায়গায় পে অর্ডার করি না? পে অর্ডার করলে কি হাতে চেক লেখে ব্যাংকে? না ম্যাম। কি করে? কি করে পে অর্ডার কিভাবে করে? ম্যাডাম ওখানে শুধু টাকার পরিমাণ আর যেখানে পে অর্ডার করা হবে ওই প্রতিষ্ঠানের নাম লেখা হয় শুধু চেকের মধ্যে, নামটা কিভাবে আর লেখে? বাকিটা লেখাই থাকে। হ্যাঁ, কিভাবে লিখে বলো? করে ম্যাম ওখানে তো ঘর আছে, ওই ঘরে লিখতে হয়। পে অর্ডার ব্যাংকের পে অর্ডার কখনো হাতে লিখে না, ওরা প্রিন্টারে প্রিন্ট করে দেয় চেক, বুঝছো? নরমালি আমরা চেক কি হাতে লিখে জমা দিই? চেক আমরা কি চেক হাতে লিখে জমা দিই কোন জায়গা? তোমরা কথা বলো, কথা কিছুই বুঝবো না যে তোমরা আসো কিনা নাই। ম্যাম আমরা সাধারণত চেক যেভাবে জমা দিই সেটা থেকে কিছু কিছু অংশ লিখে রাখি। চেক কি হাতে লিখি না আমরা? হ্যাঁ চেক হাতে লিখি। আমি সেই কথাটা জিজ্ঞেস করতেছি। কিন্তু যে পে অর্ডার হাতে লিখে না। তুমি ও যে জমা স্লিপ আছে না, জমা স্লিপে হচ্ছে লিখে টাকা তোমার অ্যাকাউন্টে থাকবে, বা যদি না থাকে অ্যাকাউন্টে তুমি জমা দিবা, তারপরে তোমার ওই নাম আর টাকা দেখে ওরা কি ব্যাংকের থেকে একটা চেক প্রিন্ট করে দিবে, ঠিক আছে? জি। The signature with displacement signature of the drawer kept in the bank. যে ব্যক্তির চেক ওই ব্যক্তির সিগনেচার অবশ্যই থাকতে হবে। এ চেক মাস্ট বি ডেটেড, চেকের উপরে অবশ্যই কি ডেট লেখা থাকতে হবে। A check drawn with the future date is valid but it is payable on and after the date is specified. তোমার চেক, তুমি একটা ফিউচার ডেট দিলা যে অমুক মাসের 5 তারিখ পর্যন্ত চেকটা ভ্যালিডিটি আছে, যদি 5 তারিখের পরে কেউ যায় ওই চেকে আর ভ্যালিডিটি থাকবে না। এখন আসো কোম্পানি কি বলো? ম্যাডাম কোন প্রতিষ্ঠান?
কোম্পানি কি? ম্যাম কোম্পানি প্রতিষ্ঠান। ঠিক আছে। The company term used to describe an association number of person from some common purpose website according to the law related to the companies. কোম্পানি হচ্ছে এমন এমন একটা প্রতিষ্ঠান যেখানে কিছু এমপ্লয়ি থাকবে, পার্সন থাকবে এবং তাদের কি একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করবে এবং কি তারা কোম্পানির যে ল আছে 1994 কোম্পানি অ্যাক্ট 1994 এই অ্যাক্টের আন্ডারে কি তাদের রেজিস্টার করা থাকবে। ঠিক আছে। জি এখন দেখো কোম্পানি প্রতিষ্ঠা করতে গেলে কি কি এসেনশিয়াল ফিচার তোমার দরকার হবে। ম্যাম আপনার কথাগুলো একবারে মানে স্লোতে আসতেছে আর কি, যদি একটু মাইক্রোফোন অথবা যেটা ইউজ করছেন সেটা একটু কাছে নিয়ে কথা বললে ঠিক আসতেছে? সবারই কি স্লো আসতেছে? জি জি আপনার জি কথাটা ম্যাম। একবারে লাউড কম। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন জি ঠিক ম্যাম। আছে। আচ্ছা দেখো, এসেনশিয়াল ফিচার অফ এ কোম্পানি প্রতিষ্ঠা করতে গেলে কি কি এসেনশিয়াল ফিচার দরকার হয়? প্রথমটা হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন মানে কি? রেজিস্ট্রেশনের বাংলা কি? নিবন্ধন। দেখতেছি। গুগলে দেখতেছো? রেজিস্ট্রেশন নিবন্ধন মানে নাম নিবন্ধন। জি হ্যাঁ, ম্যাম। নিবন্ধন। এখন কোম্পানি প্রতিষ্ঠা করলে কি রেজিস্ট্রেশন করতে হবে না? জি ম্যাম। অবশ্যই যে তোমার অবশ্যই করতে হবে। রেজিস্ট্রেশন কোন কোম্পানির অ্যাক্টে করবা? দা কোম্পানি অ্যাক্ট 1994 বাংলাদেশে। ঠিক আছে। জি ভলান্টারি অ্যাসোসিয়েশন কি? তোমার কোম্পানিতে কতজন পার্সন আছে, ঠিক আছে, বা পার্সন হবে এবং তাদের যে তোমার ম্যানেজমেন্ট কারা কারা এগুলো সব তোমাকে ওখানে লিখতে হবে। লিগ্যাল পার্সোনালিটি, তোমার কোম্পানি লিগ্যাল পার্সোনালিটি হচ্ছে তুমি যখন কোম্পানি রেজিস্ট্রেশন করতে যাবা তখন ওইখান থেকে তোমাকে একটা যে কোনো মানে কি বলবো ল ফার্ম আছে না বা কোনো উকিল, তার সাথে তোমাকে একটা লিগ্যাল পার্সোনালিটি সাইন করাতে হবে যে তোমার কোম্পানির উকিল এ। এটা সব কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, কারণ তোমার কোম্পানিতে কোনো বাজার হলে যাতে সেই উকিল তোমাকে এগুলা সাহায্য করতে পারে। কন্ট্রাকচুয়াল ক্যাপাসিটি, জি ম্যাম। তোমার কোম্পানিতে যদি কোনো শেয়ার হোল্ডার থাকে, যদি কেউ ইনভেস্ট করে, কতজন ইনভেস্ট করছে, ঠিক আছে, তারা কত টাকা করে পাবে এবং তাদের কিভাবে হবে, ঠিক আছে। এখন আসো ম্যানেজমেন্ট। তোমার কোম্পানির এমডি কে, বোর্ড অফ ডিরেক্টর কে, তারপরে পার্ট টাইম ডিরেক্টর কারা, হোল টাইম ডিরেক্টর কারা, ম্যানেজিং ডিরেক্টর কারা অথবা ম্যানেজার কারা, এগুলা তোমাকে সব উল্লেখ করতে। ক্যাপিটাল, তোমার কোম্পানির আনুমানিক কত টাকা মূলধন আছে। পার্মানেন্ট এক্সিস্টেন্স, তোমার কোম্পানির ধরো কোম্পানি হচ্ছে 21 জন বা 20 জন শেয়ার হোল্ডার মিলে একটা কোম্পানি দিল, 5 জন মারা গেল, তখন 5 জনের জায়গায় কে আসবে, তাদের এক্সিস্টেন্সটা কে দখল করবে, ঠিক আছে, এগুলা তোমাকে বলে দিতে হবে। কমন কোম্পানি মাস্ট হবে কমন সিল। আমাদের অতিশয় কি তোমাদের ওই যে অতিশয় সিল কি কমন না? রেজিস্ট্রার অফিসে গেলেও এক, তারপর হচ্ছে কি তোমার ট্রেজারার অফিসে গেলেও এক, এক কি না বলো? জি আমাদের কি ওই যে কি জানি বলে অ্যাডমিট কার্ডে একটা সিল দেয় না, জি সেটার মধ্যে কি অতিথি বঙ্গের লোগো থাকে, নাম থাকে, এটাই তো একটা কমন সিল না? এটা অতিশয় জি জি অতিশয় তো একটা কোম্পানি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তো বিবেচনা করলে কি একটা কোম্পানি না, কারণ কি এটা রেজিস্টার্ড শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে। লিমিটেড লায়াবিলিটি, the liabilities of the shareholder of a company are usually limited। যারা তোমার কোম্পানিতে শেয়ার হোল্ডার আছে, যারা ইনভেস্ট করবে,
তাদের কি লায়াবিলিটি গুলো লিমিটেড, কারণ কি তারা ইনভেস্ট করবে, মাস শেষে তোমার এখান থেকে টাকা নেবে। রেজিস্টার অফিস, তোমার কোম্পানি অবশ্যই কি একটা রেজিস্টার অফিস থাকতে হবে। রেজিস্টার অফিস কি, কে ঢুকলো কে গেল কে বের হলো খাতায় লিখে না, অনেক কোম্পানিতে বা বিল্ডিং এ রেজিস্টার খাতা থাকে না? জি জি জি, অবশ্যই থাকে। তাহলে তোমার কোম্পানির কি একটা রেজিস্টার অফিস থাকতে হবে, যে কে কখন ঢুকলো কখন বের হলো, যাতে সাইন করে ঢুকে। ট্রান্সফারেবিলিটি, তোমার শেয়ার হোল্ডার যারা আছে তারা যাতে সহজে তাদের শেয়ার ট্রান্সফার করতে পারে, অথবা কেউ তোমার কোম্পানি যাতে সহজেই কি শেয়ার কিনতে পারে, সেই ব্যবস্থা তোমার থাকতে হবে। নট এ সিটিজেন, আচ্ছা কোম্পানি কি একটা পার্সন বলো তো? কোম্পানি না ম্যাম, এখানে একটা কোম্পানি আর্টিফিশিয়াল তো, জিনিস না? কোম্পানি কি নিজে একটা আর্টিফিশিয়াল জিনিস না? হ্যাঁ আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল পার্সন না? এখন বলে পার্সন কিভাবে হয়, কারণ কি তার নাম আছে, তার পরিচয় আছে, তার হচ্ছে প্রফিট আছে লস আছে, সে সবকিছু চালায়, তার নিজস্ব সিল আছে, তাহলে কি সে একটা আর্টিফিশিয়াল পার্সন না কোম্পানি? হুম, ঠিক আছে। জি রেসিডেন্স, এ কোম্পানি হ্যাজ এ রেসিডেন্স। রেসিডেন্স মানে কি ঠিকানা। একটা কোম্পানি অবশ্যই কি একটা প্রপার ঠিকানা থাকতে হবে, যেখানে তার সব কাগজপাতি বা কোনো চিঠি মিঠি আসতে যাতে ওই ঠিকানা যেতে পৌঁছাতে পারে। ঠিক আছে। জি। সোশ্যাল অবজেক্টিভ কি বলতো? ম্যাম, সোশ্যাল অবজেক্টিভ বলতে সামাজিক একটা উদ্দেশ্য, অবজেক্টিভ তো উদ্দেশ্য, সুতরাং সামাজিক একটা উদ্দেশ্য থাকে তো। তোমার কোম্পানি দ্বারা যাতে সমাজে কোনো ক্ষতি না হয়, বা কোনো হচ্ছে ইয়া না হয়, ঠিক আছে। অথবা তুমি তোমার কোম্পানির প্রত্যেকটা কোম্পানি কি কিছু এই যে ধরো বিভিন্ন ধরনের সোশ্যাল প্রোগ্রাম করে না, ব্যাংক বলো কোম্পানি বলো বা যাই কিছু বলো ছোটখাটো, ওগুলো কি তোমার যাতে করতে পারো। সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেটিভ, সেন্ট্রাল কি এই পুরো বাংলাদেশের প্রাইভেট বলো আর হচ্ছে পাবলিক বলো সব কোম্পানিকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেট করে গভর্নমেন্ট না? জি আর তুমি যে ওই যে রেজিস্টার করছো ট্রেড লাইসেন্স আনছো, রেজিস্টার মানে কি ট্রেড লাইসেন্সই তো, তাই না? ওই যে ট্রেড লাইসেন্স যে করছো, ট্রেড লাইসেন্সটা কি সরকার থেকেই তো করছো, তাই না? জি। এখন আসো কোম্পানি আর পার্টনারশিপের মধ্যে পার্থক্য। কোম্পানি রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ইজ কম্পালসরি। কোম্পানি কি কি রেজিস্ট্রে, পার্টনারশিপ কি বলো তো? পার্টনারশিপ পার্টনারশিপ বলতে ম্যাম, যে কোনো একটা বিষয়, যে আমরা একটা একটা কোম্পানি যদি খুলে সেটার সাথে দেখা গেছে পার্টনার কজন মিলে হয়? পার্টনার তো মিনিমাম 2 জন। মিনিমাম 2 জন। ঠিক আছে। এখন আসো জি। কোম্পানি আর পার্টনারশিপের মধ্যে পার্থক্য কি? কারণ কোম্পানিও তো 10-12 জন 15 জন মিলে হচ্ছে ব্যবসা শুরু করে, তাই না? জি শুরু করে একটা কমন নাম দেয় যে অমুক কোম্পানি, ঠিক আছে। এখন পার্টনারশিপের মধ্যে পার্থক্য কি আর কোম্পানির মধ্যে? রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ইজ কম্পালসারি। কোম্পানি থেকে রেজিস্ট্রেশন অবশ্যই কম্পালসারি, বাধ্যতামূলক। বাধ্যতামূলক না। যেমন কি লিখন আর প্রসেনজিৎ মিলে একটা কিছু শুরু করলো, ওখানে কি রেজিস্ট্রেশনের কোনো দরকার আছে? তোরা দুজনে মিলে একটা কাজ শুরু করলো বা কিছু শুরু করলো, সেখানে রেজিস্ট্রেশন কোনো দরকার নাই। যখন বিজনেসে ঢুকবে তখন রেজিস্ট্রেশন দরকার, ঠিক আছে। মিনিমাম নাম্বার অফ মেম্বার্স, কোম্পানি মিনিমাম নাম্বার, একটা কোম্পানি গঠন করতে গেলে সর্বনিম্ন 2 জন পার্সন লাগবে। এটা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে দেখো, তুমি যদি প্রাইভেট কোম্পানি খোলো তাহলে মিনিমাম পার্সন কজন লাগবে? 2 জন। আর যদি 2 জন। পাবলিক কোম্পানি খোলো তোমার 7 জন লাগবে, ঠিক আছে, মিনিমাম। আর জি পার্টনারশিপে 2 জন হলেই তো পার্টনারশিপ হয়।
কোম্পানির ম্যাক্সিমাম নাম্বার, একটা কোম্পানির ম্যাক্সিমাম সদস্য হইতে পারে 50 জন, ঠিক আছে? আর পার্টনারশিপের সর্বোচ্চ 20 জন, 20 জনের বেশি কখনোই করা যাবে না পার্টনারশিপে, ঠিক আছে? সেটার পার্টনারশিপ থাকবে না তখন। লিগ্যাল ম্যাম স্টেটমেন্ট এই বিষয়টা আমি বলো। ক্লিয়ার না ম্যাম, বিষয়টা ম্যাডাম বিষয়টা ক্লিয়ার না, মানে এখানে আরে- বলছে যে ধরো কোম্পানি একটা সর্বনিম্ন নাম্বার, একটা সর্বোচ্চ নাম্বার, ঠিক আছে? তো আমাদের দেশের অনুযায়ী, এখানে বল নিয়ম অনুযায়ী, হ্যাঁ, যদি কেউ পার্টনারশিপে বিজনেস করে, পার্টনারশিপে, হ্যাঁ, হুম তাহলে তোমার সর্বোচ্চ সংখ্যা 20 জন পার্টনারশিপ হইতে পারে, সর্বোচ্চ, হ্যাঁ। জি জি কোম্পানি খোলে, সর্বোচ্চ কোম্পানিতে তোমার ভাগাভাগি থাকতে পারে 50 জন, কোম্পানির মালিক 50 জন হইতে পারে সর্বোচ্চ। কি বলছি বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা জি 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 বুঝতে পারছি, এখন বুঝতে সর্বোচ্চ মালিক, সর্বনিম্ন মালিক কত? 2 জন। আর সর্বোচ্চ কত? জি 50 জন। 50 জন, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ কি 20 জন। 20 জন। 2 জনের বেশি পার্টনারশিপ করা যাবে না। লিগ্যাল স্ট্যাটাস, কোম্পানি কি সিঙ্গেল একটা জিনিস না, মালিক 50 জন থাকুক 100 জন থাকুক, কিন্তু কোম্পানি কি সিঙ্গেল না সে? আচ্ছা, ধরো স্কয়ার কোম্পানি, তারপরে প্রাণ কোম্পানি নামে ধরো কোনো মামলা হলো, তখন কি প্রাণ কোম্পানির যে 50 জন বা 60 জন মালিক আছে তাদের নামে মামলা হয়, না শুধু প্রাণ কোম্পানির নামে মামলা হয় বলো তো? কোম্পানির নামে হবে। শুধু কোম্পানির নামে হয় না? আমরা কি জানি প্রাণ কোম্পানির মালিক কে, অমুক মালিক কে? সবকিছু কার নামে হয়? কোম্পানির নামে না? হ্যাঁ ঠিক আছে, তার মানে কি কোম্পানি তো নিজে একটা সিঙ্গেল পারসন, আমি একটু আগে বললাম না, কোম্পানি কি নিজে একটা কি আর্টিফিশিয়াল পারসন, তাই না? ঠিক আছে, পার্টনারশিপে কি হয়? পার্টনারশিপে কোনো কমন না, যদি মামলা হয় একদম 20 জনের নামই হবে, অথবা কি 2 জনের নামই অথবা হবে, অথবা কি যতজন আছে ততজনের নামই হবে। যে কোনো কিছু লিগ্যাল, যে কোনো কিছু পার্টনারশিপে সবার নামে হবে, আর কোম্পানিতে হচ্ছে সিঙ্গেল কোম্পানির নামে, ঠিক আছে? Authority of the members, companyতে the property of the company belongs to the company. A shareholder in his individual capacity cannot bind the company in any way. এখন দেখো, প্রাণ কোম্পানির নামে যত জমি আছে বা যত সম্পদ আছে সব কি প্রাণ কোম্পানির নামে রেজিস্টার্ড না? অথরিটি কি প্রাণ জি। কোম্পানি না নিজে? প্রাণ কোম্পানির ধরো নতুন একটা ব্রাঞ্চ খুলবে, তখন কোন সিঙ্গেল পারসন সেটার কি ডিসিশন দিতে পারবে না। সেখানে যে 50 জন মালিক বা 20 জন মালিক বা 30 জন মালিক আছে না, তারা বসবে, প্লাস ওই কোম্পানিতে যারা তোমার ইনভেস্ট করছে, ঠিক আছে, ইনভেস্ট করছে, হ্যাঁ, তারা মিলে ডিসিশন নিয়ে তারপরে জানাবে। একটা কোম্পানির, হ্যাঁ, ডিসিশন নিতে অনেক ঝামেলা পোহাইতে হয়। কেন কি একটা বড় কোম্পানি নিজস্ব শেয়ার খুব কম থাকে, সব শেয়ার কি বাইরের ইনভেস্টরদের থাকে। কিরকম? ধরো ধরো একটা কোম্পানি, ধরো প্রসেনজিতের একটা কোম্পানি, প্রসেনজিৎ কোম্পানি, ঠিক আছে, ওখানে 100% শেয়ারের মধ্যে ধরো প্রসেনজিতের সাথে আরো 20 জন আছে, তাহলে 21 জন হলো না? 21 জনের ধরো শেয়ার আছে কি 44%, আর বাকি থাকে কত? 56% না বাকি? এই 56% বাংলাদেশের বাইরে বা বিভিন্ন দেশের অনেক জায়গা থেকে কি অনেকে কি ইনভেস্ট করছে কোম্পানিতে অনেক টাকা দিয়ে, এই 56% কি তাদের দখলে, ঠিক আছে? এখন যখন এই প্রসেনজিৎ কোম্পানির কোন একটা বড় মিটিং হবে, ঠিক আছে, বাৎসরিক মিটিং, তখন ওই যে শেয়ার হোল্ডার যারা আছে না, তাদেরকে নিয়ে প্লাস কোম্পানির যে 21 জন মালিক আছে তারা বসে তারপরে তোমার ডিসিশন নিয়ে একটা কিছু করবে। এবার বুঝতে পারছো? অথরিটি না। আর পার্টনারশিপে যদি সবারই ইকুয়াল, যার যত পার্টনারশিপ তার তত রেসপন্সিবিলিটি, ঠিক আছে?
ধরো 20 জন মিলে পার্টনারশিপ করলো, 10 জন 19 জন ধরো একটা শেয়ার কিনলো আর একজন একটা শেয়ার কিনলো, তখন কি 19 জনের যা দায়িত্ব ওই একজনের তারই দায়িত্ব থাকবে। বুঝতে পারছো? পার্টনারশিপে কোনো শেয়ার হোল্ডার নাই, পার্টনারশিপে সবাই ইকুয়াল পার্টনার, আর কোম্পানিটি কি শেয়ার হোল্ডার। দেখো না প্রতিদিন খবরের নিচে দেখবা টিভিতে, প্রত্যেকটা কোম্পানি দেখবে, বাংলাদেশে যত কোম্পানি আছে সবগুলা শেয়ারের দাম লেখা থাকে নিচে দিয়ে, দেখবা উঠতে থাকে। ম্যানেজমেন্ট, এ কোম্পানি ইজ ম্যানেজ বাই বোর্ড অফ ডিরেক্টর। কোম্পানি কার দ্বারা হয়? বোর্ড অফ ডিরেক্টরদের দ্বারা ম্যানেজমেন্ট হয় না? জি ফুল টাইম ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানি ম্যানেজ করে কারা? বোর্ড অফ ডিরেক্টর, তারপরে যারা ম্যানেজিং ডিরেক্টর আছে বা ম্যানেজার আছে তারা, ঠিক আছে? কিন্তু শেয়ার হোল্ডাররা কিন্তু ম্যানেজ করে না বিজনেস। শেয়ার হোল্ডাররা কি মানে একটা ডিসিশনে, বাৎসরিক ডিসিশনে অংশগ্রহণ করে, কিন্তু কোম্পানি কিন্তু শেয়ার হোল্ডাররা ম্যানেজ করে না। কোম্পানি শেয়ার হোল্ডাররা ম্যানেজ করে? জি না। A partnership firm is managed by the partners themselves. পার্টনারশিপে কি পার্টনাররা নিজেরাই নিজেদের ফার্ম কি দেখাশোনা করে, ম্যানেজ করে। Liability of the members. The liability of the members of a company is limited. কোম্পানির যে মেম্বার আছে তাদের প্রত্যেকজনের দায় দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। কারো দায় দায়িত্বে কেউ কখনো দখল আন্দাজি করে না। কেউ ফাইন্যান্স দেখে, কেউ অ্যাকাউন্ট্যান্ট দেখে, কেউ ইনভেস্টমেন্ট দেখে, কেউ কোম্পানি পরিচালনা করে, কেউ কোম্পানির মিটিং এ অংশগ্রহণ করে, ঠিক আছে? প্রত্যেকজনের দায়িত্ব আলাদা আলাদা এবং লিমিটেড। The liability of the members of the partnership is limited. পার্টনারশিপে কি সবাই সবার দায়িত্ব ভাগ করে নেয় এবং ওই দায়িত্বই তারা নিজের জায়গা থেকে পালন করে। Transferability. The shareholder of a company can transfer his share and ordinarily the transferee becomes a member of the company. এখন দেখো কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার থাকে তারা কি ইজিলি কি শেয়ার বিক্রি করে কি ট্রান্সফার করতে পারে না তাদের শেয়ারটা অন্য কাউকে? পারে কিনা বলো? হ্যাঁ, একজনের শেয়ার কি আরেকজনের বিক্রি করতে পারে না? A partner of the firm cannot transfer his interest in the firm to an outsider to make the transfer without the consent of the all partner. এখন দেখো কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার আছে তারা কিন্তু ধরো শেয়ার বিক্রি করে দিল, তারা হচ্ছে তার জায়গায় অন্য কেউ আসতো শেয়ার হোল্ডার, কিন্তু পার্টনারশিপে একা পার্টনার কখনো হচ্ছে তার শেয়ার বিক্রি করতে পারবে না বা তার অংশ বিক্রি করতে পারবে না বাকি পার্টনারদের অনুমতি ছাড়া। পারবে পার্টনারশিপে? জি না। না না ঠিক আছে। তো আচ্ছা কে কে আসছো? রঞ্জিত দাস ম্যাম। দাঁড়াও কারণ আজকে কয় তারিখ? 16 তারিখ। 16 তারিখ 16/7/20। কোশ্চেন যে তারপরে কে? হারুন ম্যাম। হারুন, তারপরে সানজিদা, সানজিদা, রাইহান, দাঁড়াও সানজিদা, রাইহান, রায়হান, নাইম, ম্যাম নাসিম নাইম, আর লিখন চৌধুরী, জুয়েল, লিখন চৌধুরী, লিখন, তারপরে রিমা পারভিন কে আবার লেখা। কে আসছে রাতে পিতা কে? হারুন, নাইম, প্রসেনজিৎ, সানজিদা, জুয়েল, রাহেন মিয়া, রিমা পারভিন। জি টোটাল 8 জন ম্যাম।
রিমা পারবেন আছি কোথা থেকে উদয় হইছো? রিমা রিমা প্রথম ক্লাসের নাসিম স্টুডেন্টদের কি অবস্থা? ম্যাম পারবে না? কথা হচ্ছে ম্যাম। কথা হইতে হইতে ম্যাম সবাই তো আবার এই যে চাকরির ইয়াতে ঝুঁকে পড়ছে ম্যাম। সবাই বলতেছে একটা শেষ চিকিৎসা করে নেই, আর পড়াশোনা কি করব। রায়হান লিখন কি অবস্থা আপনাদের? ম্যাম আমাদের এখানে যে বন্যা আছে, ঢাকাতে একটু বৃষ্টি হয় না? ঢাকাতে এত গরম, মানে এপ্রিল মাসে এত গরম পড়ে নাই ঢাকাতে। ম্যাম ম্যাম আমাদের বৃষ্টি হলো ম্যাম বৃষ্টি হলো বাইরে বাইরে অনেক গরম, বৃষ্টির মধ্যে যেই গরম। পার্সেল করে পাঠাই দাও গরম আছে। ঢাকা তোমরা। ঢাকাতে মানে বৃষ্টির দাও পড়ে না। ম্যাম আর আমাদের এদিকে তো প্রত্যেকদিন সকাল বিকাল দুপুর সারাদিন বৃষ্টি, আর আবার গরমও। ঢাকাতে এত রোদ আর এত মানে গরম। ম্যাম কি ম্যাম গ্রামে চলে যান, চলে আসুন গ্রামে। ম্যাম একটা স্টুডেন্ট পাইছিলাম ম্যাম এমবিএ। হ্যাঁ বলো বলো। জি ম্যাম এমবিএ স্টুডেন্ট ম্যাম। হ্যাঁ বলো, হ্যাঁ, তারপরে কি হইছে? এখন ম্যাম বলছে যে ও নাকি ম্যাম নতুন জব হইছে এসইও ম্যাম, ওই যে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার। এই জন্য তো এমবিএ লাগবে, প্রমোশন তাড়াতাড়ি হবে। হ্যাঁ এখন ম্যাম বলতেছে ওই মানে এমবিএ যদি ভর্তি হয় ম্যাম, ক্লাস না করলে কি হইব ম্যাম? হ্যাঁ ক্লাস না করে শুধু পরীক্ষা দিব। এখন তো কি বলে, যারা এরকম সমস্যা থাকে তারা হচ্ছে তোমার কোঅর্ডিনেটর স্যারের সাথে কথা বলবো, মিথুন স্যারের সাথে। তুমি সেটা আমি বলতে পারবো না। ম্যাম আমার বলছিল যদি ক্লাস না করা লাগে ম্যাম তাহলে ভর্তি হইব। একদম মিথুন স্যারের সাথে কথা বলে। এমবিতে তো ক্লাস একদিন না, শুধু শুক্রবার। এমবিতে তো শুধু ক্লাস একদিন, শুক্রবার। শুধু শুক্রবার ম্যাম? হ্যাঁ শুক্রবার। আচ্ছা ম্যাম মানে ওই কত টাকা পড়বো ম্যাম, ক্লোজ গুলো কত টাকা পড়বো? জুয়েল তুমি হচ্ছে ক্লাস শেষ করে মিথুন স্যার একটা ফোন দিও, আমি বলতে পারছি না। কি বা ডিসকাউন্ট আছে, ভালোই ডিসকাউন্ট আছে, আবার কি বা করে তোমাদের জন্য আবার মিথুন স্যার কি সুবিধা ক্রিয়েট করছে যাতে ভর্তি ভালোভাবে করাইতে পারো। তোমাদের আবার অ্যাডমিশন ফি আছে না ছেলেমেয়েদের, জি অ্যাডমিশন ফি আবার ইনস্টলমেন্ট আকারেও মানে স্যার ব্যবস্থা করে দিচ্ছে। ধরো একটা স্টুডেন্ট ভর্তি হলো ইমিডিয়েটলি 12,500 টাকা নাও দিতে পারে, তাহলে সে মানে 5,000 না 7,000 দিয়ে ভর্তি হবে, আবার কিছুদিন পরে আবার বাকি টাকা দিবে, বুঝছো?